নমস্কার। আজকে আমরা আলোচনা করব রেচন বা এক্সক্রিশন সম্বন্ধে। দেখো, এমনিতে আমরা বিপাকে পড়েছি যে আমাদের জীবদেহের প্রতিটি সজীব কোষে যে অবিরত জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে চলেছে তাকেই বলে বিপাক। এই বিপাকের ফলে জীবদেহের প্রতিটি কোষে প্রতি মুহূর্তে কি হচ্ছে, বিভিন্ন ধরনের যেরকম প্রয়োজনীয় উপাদান অর্থাৎ দেহের পক্ষে গুরুত্বপূর্ণ উপাদান তৈরি হচ্ছে, সেরকম তার সঙ্গে তৈরি হচ্ছে কিছু উপজাত পদার্থ, কিছু ক্ষতিকর উপজাত পদার্থ, যেগুলি বিশেষ করে ক্ষতিকর বলতে কি, কোষ তথা সমগ্র দেহের পক্ষে ক্ষতিকর। এই সব ক্ষতিকর পদার্থগুলোকে বলা হচ্ছে রেচন পদার্থ। যেগুলো দেহের পক্ষে ক্ষতিকর সেই ধরনের বিপাকজাত পদার্থগুলোকে বলা হচ্ছে রেচন পদার্থ। আর এই রেচন পদার্থ যে পদ্ধতির মাধ্যমে দেহের বাইরে নির্গত হচ্ছে তাকেই বলা হচ্ছে রেচন। তো এই রেচনের আমরা সংজ্ঞা পড়ব, ডেফিনেশন পড়ব। রেচন কাকে বলে? যে প্রক্রিয়ায় জীব তার বিপাকজাত রেচন পদার্থগুলোকে দেহকোষে অদ্রাব্য কেলাস বা কোলয়েড রূপে, এই কেলাস বা কোলয়েড রূপে রেচন পদার্থ কাদের থাকে? উদ্ভিদ দেহে থাকে। আর প্রাণী দেহে কি রূপে থাকে? প্রাণী দেহে ওই যে বললাম বিপাকজাত বর্জ্য পদার্থ, আর উদ্ভিদ দেহে থাকে কেলাস বা কোলয়েড রূপে। তো আমি আবার বলছি, যে প্রক্রিয়ায় জীব তার বিপাকজাত রেচন পদার্থগুলোকে দেহকোষে অদ্রাব্য কেলাস বা কোলয়েড রূপে সঞ্চিত রেখে উদ্ভিদের ক্ষেত্রে অথবা দেহ থেকে নির্গত করে দেহকে সুস্থ ও স্বাভাবিক রাখে তাকেই বলা হচ্ছে রেচন বা এক্সক্রিশন। দেখো, আমরা তো বিপাক পড়েছি। বিপাক কয় প্রকার আমরা পড়েছি, যে উপচিতি বিপাক, অপচিতি বিপাক। এই রেচন কি? রেচন কিন্তু এক ধরনের অপচিতি বিপাক। কেন অপচিতি বিপাক? কারণ হচ্ছে কি না, ওই যে বিপাকজাত দূষিত পদার্থগুলো দেহ থেকে নির্গত হয়ে যাচ্ছে। আমরা জানি যে উপচিতি বিপাক কাকে বলে, জীবদেহের যে বিপাক প্রক্রিয়ায় জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায় তাকেই তো বলে অপচিতি বিপাক। তো এই ক্ষেত্রেও রেচনকে তাই বলা হচ্ছে অপচিতি বিপাক। নেক্সট আমরা পড়ব রেচনের গুরুত্ব। অর্থাৎ এই যে রেচন যে প্রক্রিয়াটি, এই রেচন প্রক্রিয়াটিতে জীবদেহে রেচন প্রক্রিয়া কি কি কাজ করে। রেচনের গুরুত্ব। এক নম্বর আমরা বলতে পারি যে জীবদেহের সুস্থতা রক্ষা করে রেচন প্রক্রিয়া। কিভাবে? দেখো, যেহেতু রেচন পদার্থ আমরা এক্ষুনি কি পড়লাম যে ক্ষতিকর পদার্থ, তো সেই ক্ষতিকর পদার্থ দেহ থেকে নির্গত হলে কি হবে? দেহের পক্ষে সেটা উপকারী হবে, দেহকে সুস্থ স্বাভাবিক রাখবার জন্য তাই রেচন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে 2 নম্বর, প্রোটোপ্লাজমীয় বস্তুর সমতা রক্ষা। প্রোটোপ্লাজমীয় বস্তুর সমতা রক্ষা অর্থাৎ কি, প্রতিটি কোষে, এই যে আমরা বলছি সজীব কোষ, সজীব কোষের একটি বৈশিষ্ট্যই কি, প্রোটোপ্লাজম থাকবে। প্রতিটি কোষে প্রোটোপ্লাজম
অবিরাম কি করে বিপাক ক্রিয়া সম্পন্ন করছে, প্রোটোপ্লাজমে বিপাক ক্রিয়া সম্পন্ন করছে। অপচিতি বিপাকের ফলে যেসব দূষিত পদার্থের সৃষ্টি হয় সেগুলি কোষ থেকে কি হয়, দূরীভূত হয়ে যায়। এবং কোষ থেকে যদি দূরীভূত না হয় তাহলে কি হতে পারে, কোষ থেকে দূরীভূত না হলে প্রোটোপ্লাজমীয় বিপাক ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং বন্ধ হয়ে কোষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে এই রেচন যেহেতু দূষিত পদার্থগুলোকে দেহের বাইরে নির্গত করে দেয়, তাই আমরা বলতেই পারি যে প্রোটোপ্লাজমীয় বিভিন্ন বস্তুর বা পরিমাণের সমতাও বজায় থাকে এই রেচনের মাধ্যমে এবং বিপাকীয় ক্রিয়াগুলি স্বাভাবিকভাবে সম্পন্ন করতে সাহায্য করে রেচন। 3 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে প্রাকৃতিক সম্পদের আবর্তন। প্রাকৃতিক সম্পদের আবর্তন অর্থাৎ কি, জীব পরিবেশ থেকে অর্থাৎ আমরা পরিবেশ থেকে যে সমস্ত মৌলগুলি গ্রহণ করি রেচনের মাধ্যমে তার বেশিরভাগটাই কি হয়, পরিবেশে আবার ফিরে যায় এবং এই যে পরিবেশে ফিরে যায় অর্থাৎ পরিবেশে মৌলগুলির স্বকীয়তা বা মৌলগুলির ভারসাম্য আমরা বলতে পারি যে বজায় থাকে। অর্থাৎ প্রাকৃতিক সম্পদ যেরকম আমরা পরিবেশ থেকে গ্রহণ করছি, রেচনের মাধ্যমে আবার সেটা পরিবেশে ফিরে গিয়ে ওই মৌলগুলির স্বকীয়তা বজায় থাকছে। তাই আমরা বলতে পারি এই ক্ষেত্রেও রেচন খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব অর্থাৎ কি, দেখো আমরা এর পরেই উদ্ভিদের রেচন পদার্থ সম্পর্কে আলোচনা করব। বিশেষ করে উদ্ভিদের বিভিন্ন রেচন পদার্থ মানুষের নানান কাজে লাগে। যেরকম কিসে কাজে লাগে, দেখো আমরা উদ্ভিদের রেচন পদার্থ পড়বো, যেরকম গদ পড়বো, তরুক্ষীর বা ল্যাটেক্স পড়বো, রজন পড়বো। এই সমস্ত রেচন পদার্থগুলো কি হচ্ছে, ভেষজ শিল্পে, চর্মশিল্পে, আঠা প্রস্তুতিতে বা কাষ্ঠ শিল্পে ইত্যাদিতে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই সমস্ত শিল্পে উদ্ভিদ রেচন পদার্থের একটি অর্থকরী গুরুত্ব রয়েছে। নেক্সট আমরা আলোচনা করব যে মেনলি দেখো রেচন পদার্থ আমরা পড়ছি, রেচন পদার্থ দু প্রকারের, অর্থাৎ উদ্ভিদের রেচন পদার্থ এবং প্রাণীর রেচন পদার্থ। তো এর আবার ভাগ আছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ আমরা আসব। প্রথমে আগে জেনে নেব যে উদ্ভিদের রেচন পদ্ধতি। দেখো এমনিতে যেরকম মানুষের রেচন তন্ত্র অর্থাৎ এক্সক্রিটরি সিস্টেম রয়েছে, উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু সেই রকম নির্দিষ্ট কোনো রেচন তন্ত্র নেই। কিন্তু তাহলে উদ্ভিদেরা রেচন পদার্থ ত্যাগ করে কিভাবে, আসছি। তার আগে একটু জেনে নেব যে উদ্ভিদের রেচনের বৈশিষ্ট্য। উদ্ভিদের রেচনের বৈশিষ্ট্য। দেখো এই যে আমরা বলছি রেচন পদার্থ মানে দেহের ক্ষতিকর দূষিত পদার্থ, যেটা কিনা বেরিয়ে গেলে দেহকে সুস্থ রাখতে সহায়তা করে। তো উদ্ভিদের রেচন পদার্থগুলি প্রাণীদের তুলনায়, মানে প্রাণীর যে রেচন পদার্থ তার তুলনায় অপেক্ষাকৃত কম জটিল এবং কম ক্ষতিকারক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উদ্ভিদ দেহে বিপাকীয় ক্রিয়ার হার কম হয়, আর এই বিপাকীয় ক্রিয়ার হার কম হওয়ার ফলে বিপাকজাত পদার্থ অর্থাৎ এই রেচন পদার্থ কম উৎপন্ন হয়। 3 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে উদ্ভিদের রেচন পদার্থগুলির বেশিরভাগই কোষে কেলাস বা কোলয়েড রূপে সঞ্চিত থাকে। আমরা প্রথমেই রেচন কাকে বলে পড়তে গিয়ে বলেছি যে কেলাস বা কোলয়েড রূপে সঞ্চিত থাকে। 4 নম্বর হচ্ছে উদ্ভিদ দেহে কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ বা তন্ত্র না থাকায় প্রাণীদের মতো উদ্ভিদেরা রেচন পদার্থ দেহ থেকে নির্গত করতে পারে না। এবারে আসছি উদ্ভিদের রেচন ত্যাগের কৌশল।
ভাবে রেচন পদার্থ ত্যাগ করে। তো 1 নম্বর আমরা বলতে পারি যে পত্রমোচন। উদ্ভিদেরা কি করে, এই পাতার মধ্যে তাদের বিভিন্ন রেচন পদার্থকে সঞ্চিত করে রাখে এবং যখন সেই পাতা জরাগ্রস্ত হয় বা পাতা পরিণত হয়ে যায় তখন কি দেখি যে আমরা গাছ থেকে পাতা ঝরে পড়ছে। তো ওই পত্রমোচনের মাধ্যমে উদ্ভিদ কি করে, রেচন পদার্থ ত্যাগ করে। যেরকম চা সহ অধিকাংশ গাছের পাতায় ট্যানিন নামক রেচন পদার্থ এই পত্রমোচনের মাধ্যমেই রেচিত হয়। 2 নম্বর যে কৌশল সেটি হচ্ছে ফলমোচন। দেখো, ফল যখন পরিণত হয়ে যায়, পেকে যায়, তখন যদি আমরা ফল গাছ থেকে নাও তুলি, একসময় সে কি হবে, নিজে থেকেই খসে পড়বে। যেরকম ধরো এই ফলেও উদ্ভিদের কিছু রেচন পদার্থ রেচিত হয় এই ফলমোচনের দ্বারা। যেমন লেবুতে থাকে আমরা জানি সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। এছাড়াও এই লবঙ্গ বা লেবু ইত্যাদিতে সঞ্চিত উদ্বায়ী তেল নামক রেচন পদার্থ এই ফলমোচনের মাধ্যমে উদ্ভিদ দেহ থেকে নির্গত হয়ে যায়। 3 নম্বর যে উদ্ভিদের রেচন ত্যাগের যে কৌশল আছে তা হচ্ছে বাকল মোচন, বা আমরা বলতে পারি যে ছাল। বাকল মানে কি, ছাল, ছাল মোচনও আমরা বলতে পারি। বাকল মোচন ভালো কথায়। অর্থাৎ দেখা যায় যে গাছের ছাল গাছ যখন পরিণত হয়ে গেছে, মানে গাছের কাণ্ডের বাইরের অংশটা যখন শুকিয়ে যায় তখন কি হয়, একটা নির্দিষ্ট সময় পরে দেখা যায় যে ছালগুলো উঠে আসছে। গাছের যে বাইরের যে কাণ্ডের যে আবরণটা, যেটাকে আমরা বাকল বা ছাল বলছি, ওই বাকল বা ছালেও উদ্ভিদের রেচন পদার্থ সঞ্চিত থাকে এবং তার নির্দিষ্ট সময় পরে এই বাকল মোচন বা ছাল মোচনের মাধ্যমে কি হয় না, রেচন পদার্থ নির্গত হয়ে যায়। যেরকম উদাহরণস্বরূপ ধরো পেয়ারা, আম, অর্জুন ইত্যাদি গাছে এই বাকল মোচন খুব ভালোভাবে পরিলক্ষিত হয়। এবারে আমরা জানবো যে উদ্ভিদের বিভিন্ন ধরনের রেচন পদার্থ। উদ্ভিদের বিভিন্ন ধরনের রেচন পদার্থ যেরকম আমরা পড়ব, সেটা একটু লিখে নিই আমি। রেচন পদার্থ। তো প্রথমেই আমরা যেটা পড়ব সেটা হচ্ছে গদ। প্রথমে একটু গদ কি সেই বিষয়ে একটু আসি। তো এই গদ হচ্ছে জলে দ্রবণীয় এক রকমের বর্জ্য পদার্থ। সাধারণত সেলুলোজ দ্বারা গঠিত উদ্ভিদের কোষ প্রাচীর বিনষ্ট হলে গদ উৎপন্ন হয়। প্রাকৃতিকভাবে হতে পারে বা কোনো আঘাতের ফলে হতে পারে। গদ কি হয়, উদ্ভিদের কাণ্ড বা শাখার বাকল থেকে নিঃসৃত হয়। এই গদ বিশেষ করে কোন গাছ থেকে নির্গত হয়, যেরকম সজনে, আমড়া, শিরীষ, বাবলা ইত্যাদি গাছের বাকল থেকে গদ নিঃসৃত হয়। এই গদের অর্থকরী গুরুত্ব অপরিসীম। গদ কিসে ব্যবহৃত হয়, বিশেষ করে বই বাঁধাইয়ের কাজে, বই বাঁধাই শিল্পে ইত্যাদিতে বা কাষ্ঠ শিল্পেও এই গদের ব্যবহার রয়েছে। এবং আঠা, বিশেষ করে আঠা, এই আঠা তৈরিতেও আঠা হিসেবেও গদ ব্যবহৃত হয়। 2 নম্বর রজন। রজন, রজন কি, রজন হচ্ছে ঈষৎ হলুদ বর্ণের জলে অদ্রবণীয় এক ধরনের জটিল বজ্র পদার্থ। এই রজন আবার 3 প্রকারের হয়। প্রথমে আসছি কঠিন রজন সম্পর্কে। কঠিন রজন যেরকম ধরো বলতে পারো চাঁচ,
গালা ইত্যাদিকে বলা হচ্ছে কঠিন রজন। আরেক ধরনের রজন হয় যেটাকে বলা হচ্ছে অলীয় রজন। অলীয় রজন, এই অলীয় রজন হচ্ছে এক প্রকারের তরল রজন। বিশেষ করে এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে টার্পেন্টাইন আর কি, যেটাকে বলা হয়, এর উদাহরণ হতেই পারে। আর তিন নম্বর যে রজন সেটি হচ্ছে গদ রজন। অর্থাৎ গদ রজন বলতে পারো যে রজনের সঙ্গে গদ মিশ্রিত অবস্থায় থাকে, অর্থাৎ এই ধরনের রজন আঠালো অর্ধ তরল প্রকৃতির পদার্থ হয়ে থাকে। তো এই গদ রজন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেরকম ধুনো, হিং ইত্যাদি। তো এই রজনের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। বিশেষ করে কোথায় পাওয়া যায় রজন, কোন গাছের ক্ষেত্রে, পাইন গাছের কাণ্ড, শাখা প্রশাখা এবং পাতার রজন নালীতে এই রজন সঞ্চিত থাকে। এছাড়া এই যে ধুনোর কথা বললাম, যেটা কিনা ধর্মীয় উৎসব অনুষ্ঠান অর্থাৎ পুজোতে ব্যবহার করা হয়, এই ধুনো হচ্ছে শাল গাছের বাকলে সঞ্চিত থাকে। এবারে আসছি রজনের অর্থনৈতিক গুরুত্ব প্রসঙ্গে। এই যে বললাম চাঁচ গালা, এই চাঁচ গালা এবং তারপিন তেল বার্নিশের কাজে ব্যবহৃত হয়। এছাড়া এই হিং বললাম যে এক ধরনের গদ রজন। তো এই হিং হচ্ছে রান্নায় ব্যবহার করা হয়, রান্নার সুগন্ধের জন্য, স্বাদের জন্য হিং ব্যবহার করা হয়। এছাড়া এই যে ধূপ ধুনোর কথা উল্লেখ করলাম, এই ধূপ ধুনো বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানে, পুজোতে ব্যবহৃত হয়। নেক্সট আমরা পড়ব তরুক্ষীর বা ল্যাটেক্স, খুব ইম্পর্টেন্ট। এই তরুক্ষীর বা ল্যাটেক্স কি? প্রোটিন, গদ, রজন, উপক্ষার প্রভৃতি বস্তুর জলীয় মিশ্রণ হচ্ছে এই তরুক্ষীর বা ল্যাটেক্স। এটি উদ্ভিদের দীর্ঘ তরুক্ষীর কোষ এবং তরুক্ষীর নালীতে সঞ্চিত থাকে। এটি দেখতে খানিকটা সাদা দুধের মতো হয়। বিশেষ করে এটা পরিলক্ষিত হয় সাদা দুধের মতো যে জলীয় পদার্থ, সেটি বট, আকন্দ, পেঁপে, রবার, কাঁঠাল, মনসা ইত্যাদি গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কোনো একটি ছোট কাণ্ড বা পেঁপে গাছ থেকে যেরকম পেঁপে পারলে কি হয়, একটা সাদা দুধের মতো তরল পদার্থ বেরিয়ে আসে। তো সেটিকেই বলা হচ্ছে যে তরুক্ষীর বা ল্যাটেক্স। এছাড়াও একদম সাদা জলের মতো তরুক্ষীর হয়, যেটি কিনা কলা, তামাক ইত্যাদি গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এছাড়া হলুদ রঙেরও, হালকা হলুদ রঙেরও তরুক্ষীর হয়, যেটি কিনা আফিং, শিয়ালকাটা ইত্যাদি প্রভৃতির গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এই তরুক্ষীরের গুরুত্ব কি? সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে এই বিশেষ করে পেঁপে গাছের তরুক্ষীরে কি থাকে, এক ধরনের উৎসেচক থাকে যার নাম হচ্ছে প্যাপাইন। এই প্যাপাইন নামক উৎসেচক আমাদের প্রোটিন পরিপাকে সহায়তা করে। 2 নম্বর হচ্ছে যে হিবিয়া ব্রাজিলিয়েন্সিস, এটি এক ধরনের প্যারা রবার। তো এই হিবিয়া ব্রাজিলিয়েন্সিস নামে প্যারা রবার গাছের তরুক্ষীর থেকে কি হয় না, বাণিজ্যিক রবার প্রস্তুত হয়, যা থেকে টায়ার, টিউব, ইরেজার প্রভৃতি বিভিন্ন ধরনের রাবারের জিনিস প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়া উদ্ভিদ দেহের এই তরুক্ষীর ক্ষত সারাতে সহায়তা করে। এই হচ্ছে তরুক্ষীর বা ল্যাটেক্স সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে, দেখো এখানে যে ব্যাপারটা আছে যে এই যে তরুক্ষীর, গদ, ল্যাটেক্স ইত্যাদি, এগুলো সমস্ত উদ্ভিদের রেচন পদার্থ এবং এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বিশেষ বৈশিষ্ট্যটা কি? সেই বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে যে এইগুলো কি বলতো, দেখো 2 রকম আছে। আমি প্রথমেই বলেছি যে একটা নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ আর একটা হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। তো এই যে আলোচনা করলাম গদ, তরুক্ষীর, এগুলো হচ্ছে নাইট্রোজেন
নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ এগুলো। এবারে আমি আসছি কিছু নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, যেগুলোকে বলা হচ্ছে উপক্ষার। সেই সম্বন্ধে একটু আলোচনা করব। এই নাইট্রোজেন যুক্ত যে রেচন পদার্থগুলো আছে, আগে জানতে হবে যে এই উপক্ষার কি। প্রথমেই জেনে নেব যে উপক্ষার কি। দেখো, উপক্ষার হচ্ছে যে নাইট্রোজেন বিপাকে উৎপন্ন হয়। নাইট্রোজেন বিপাক বলছি বিভিন্ন ধরনের বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন হয় এবং এটি একটি নাইট্রোজেন যুক্ত অ্যালকোহলের দ্রাব্য তেতো এক ধরনের পদার্থ, যা উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে। এবং এই নাইট্রোজেন যুক্ত যে রেচন পদার্থ বললাম, এগুলো ভেষজ ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। তো এই ধরনের পদার্থকেই আমরা বলবো উপক্ষার। এই উপক্ষার যেরকম আমি কয়েকটার কথা বলছি, যেরকম হচ্ছে কুইনাইন এক ধরনের উপক্ষার। এই কুইনাইন কোথায় পাওয়া যায়? সিংকোনা গাছের ছালে পাওয়া যায় এবং এই কুইনাইন ম্যালেরিয়ার রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত, অর্থাৎ ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে যে ঔষধ, সেই ঔষধ তৈরিতে এই কুইনাইন ব্যবহৃত হয়। 2 নম্বর হচ্ছে রেসারপিন। এই রেসারপিন সর্পগন্ধা গাছের মূলের যে ছাল, সেই সর্পগন্ধা গাছের মূলের ছালে রেসারপিন পাওয়া যায়। এই রেসারপিন উচ্চ রক্তচাপ কমানোর ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তো এইরকম বিভিন্ন উপক্ষার আছে। এছাড়া আছে ডাটুরিন, মরফিন ইত্যাদিও আছে, যেগুলো কিনা গাঢ় নিদ্রা বা যন্ত্রণা উপশম করার জন্য বিশেষভাবে ব্যবহৃত হয়। এছাড়া যেরকম ক্যাফিন, কফি গাছের বীজে পাওয়া যায় ক্যাফিন, যেটা কিনা মানসিক অবসাদ কাটাতে, নার্ভকে সতেজ করতে ব্যবহৃত হয়। এইরকম বিভিন্ন আছে। তো আজকে মেনলি আলোচনা করলাম, এগুলো হচ্ছে সমস্ত যেগুলো বলছি যে কুইনাইন, রেসারপিন, এগুলো কিন্তু নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। তো আজকে এই মেনলি উদ্ভিদের রেচন পদার্থই আলোচনা করলাম, নাইট্রোজেন যুক্ত এবং নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দিন প্রাণীদের রেচন পদার্থ সম্পর্কে আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো বইটা তোমরা ভালো করে পড়বে। আজকে এই পর্যন্তই। নমস্কার।